মোহাম্মদ আলী জিন্নাহ 1943 খ্রিস্টাব্দে তার একদল সঙ্গীকে, তার একদল দূতকে কাশ্মীরে পাঠালেন। কাশ্মীরে মুসলিম লীগের যে সম্ভাবনা, সেই সম্ভাবনা খতিয়ে দেখার জন্য সেই প্রতিনিধি দল তারা কাশ্মীরে গেল, সেখানকার মানুষজনের সঙ্গে কথা বলল, কিছুদিন থাকলো এবং গোটা বিষয়টা তারা পর্যবেক্ষণ করলো। ঘুরে এসে তারা জিন্নাহকে যে উত্তর দিল সেটা ছিল খুব হতাশাজনক। তারা বলল যে কাশ্মীরে এখনো পর্যন্ত একজনও সেরকম প্রমিনেন্ট ধর্মীয় নেতা নেই এবং কাশ্মীরে সেই অর্থে এখনো পর্যন্ত ইসলাম চর্চার কেন্দ্র গড়ে ওঠেনি। আজকে আপনাদের সামনে তুলে ধরব কাশ্মীরের আনটোল্ড স্টোরি। সেই সবুজ উপত্যকা এসে আবার ঠেকেছে বনে, সেই বনের ধারে আবার ঘন বন, পাইনের বন, সেখানে লেক, সবুজ নীল জল, তার লেক। এত সুন্দর কাশ্মীর, কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয় এই জন্য। এই কাশ্মীর কিন্তু আগে এরকম রক্তাক্ত ছিল না। 1947-এর দেশভাগের আগে 100 বছর ধরে কাশ্মীরে কাশ্মীরিরা শান্তিতে বসবাস করত। কাশ্মীরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বাস। তার 75% মানুষ যদিও মুসলিম সংখ্যাগরিষ্ঠ, কিন্তু তার সঙ্গে হিন্দু, কাশ্মীরি পণ্ডিত, বৌদ্ধ এবং অন্যান্য সম্প্রদায়েরও অল্প অল্প মানুষ একসঙ্গে বাস করত। কাশ্মীরের উপত্যকায় আখরোটের জমিতে, জাফরানের জমিতে তারা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করত। একরকম সহাবস্থান ছিল কাশ্মীরিদের মধ্যে। এমনকি যে মুসলিমরা ছিল তারাও কিন্তু একই ধরনের সংস্কৃতির লোক ছিল না বা একই হোমোজেনিয়াস ছিল না। এক কথায় বলতে গেলে তাদের মধ্যেও নানান রকম আচার অনুষ্ঠান, তাদের মধ্যেও নানান বিভেদ ছিল। এবং কাশ্মীরিদের যে আলাদা করে হিন্দু বা মুসলিম বা বৌদ্ধ, এটা জানার কিন্তু কাশ্মীরিদের মধ্যে কোনো উপায় ছিল না। সেই জন্যই জিন্নাহর প্রতিনিধি দল হতাশ হয়ে আসে এবং তারা জিন্নাহকে বলে যে কাশ্মীরে সত্যিকারের যদি মুসলিম লীগের রাজনীতিকে প্রতিষ্ঠা করতে হয়, প্রাসঙ্গিক করতে হয়, তাহলে দীর্ঘ সময় ধরে প্রচন্ড পরিশ্রম করতে হবে, সেই মুহূর্তে যেটা সম্ভব ছিল না। কাশ্মীর ভারতীয় উপমহাদেশের সবচেয়ে সুন্দর জায়গা। সেই কাশ্মীর দীর্ঘদিন ধরে হিংসার আগুনে জ্বলছে। বিচ্ছিন্নতাবাদ, উগ্রবাদ এবং জঙ্গিদের হানায় কাশ্মীর রক্তাক্ত হচ্ছে। সাম্প্রতিক ঘটনা পহেলগাঁওয়ের জঙ্গি আক্রমণ। আপনারা দেখলেন কিভাবে বেছে বেছে পর্যটকদের মারা হলো এবং তার ফলে ভারত এবং পাকিস্তান, দুই প্রতিবেশী দেশের মধ্যে যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছিল এবং তার ফলে এক প্রস্থ দুটো দেশ সামরিক যুদ্ধের সম্মুখীন হয়ে যায়। সেই কাশ্মীরের গল্প আজকে আপনাদের শোনাবো। ব্রিটিশ সরকারের অধীনে কাশ্মীর প্রিন্সলি স্টেট হিসাবে আত্মপ্রকাশ করে 1846 খ্রিস্টাব্দের 16ই মার্চ। পাঞ্জাবের মহারাজা রঞ্জিত সিং এর সঙ্গে যুদ্ধে ইংরেজরা কাশ্মীরকে দখল করে নেয়। কিন্তু কাশ্মীরকে প্রশাসন চালানোর জন্য যে ইনফ্রাস্ট্রাকচার এবং রিসোর্স, তার অভাবের জন্য ইংরেজরা কাশ্মীরের শাসন ব্যবস্থা গুলাব সিং, সেই সময় রঞ্জিত সিং এর একজন কর্মচারী ছিলেন তিনি, পরবর্তীকালে তিনি জম্মুর ডোগরা রাজা হন, সেই গুলাব সিং এর হাতে কাশ্মীরকে বিক্রি করে দেন। বিক্রয় মূল্য ছিল 7,50,000 টাকা। অনেক ঐতিহাসিকদের মতে এই কাশ্মীরের বিক্রি, এটাই হচ্ছে সমস্যার মূল কারণ। যে চুক্তির মধ্যে দিয়ে কাশ্মীরকে বিক্রি করা হয়েছিল সেই চুক্তি ছিল অমৃতসরের চুক্তি। 1846 সালের 16ই মার্চ এই চুক্তি সম্পাদন করা হয়। এই অমৃতসরের চুক্তির প্রায় 100 বছর আগে থেকেই কাশ্মীরে কিন্তু বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে মিলেমিশে বাস করত। যদিও কাশ্মীরের জনবিন্যাস ছিল একটু অন্যরকম। কাশ্মীরের যে মূল উপত্যকা, সেখানের বেশিরভাগ অধিবাসী ছিল মুসলিম। রাজা ছিলেন ডোগরা হিন্দু রাজা,
আবার জম্মুর দিকে বেশিরভাগ মানুষ ছিলেন হিন্দু, এবং দূরবর্তী লাদাখ সেখানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বাস। এরকম একটা ভৌগোলিক এবং জনবিন্যাস ছিল কাশ্মীরে। কাশ্মীরের মধ্যে হিন্দু বা মুসলিম উভয় জনগোষ্ঠীর মধ্যে কিন্তু ধর্মীয় মৌলবাদ বা গোঁড়ামির কোনো স্থান ছিল না। হিন্দুদের মধ্যে ছিল ভক্তিবাদের প্রাবল্য, এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ মূলত সুফি যে মতবাদ সেই মতবাদের প্রতি আকৃষ্ট ছিল। কেবলমাত্র 1931 সালে কাশ্মীরে একবার মুসলিমদের ওই ডোগরা রাজাদের, যে হরি সিং ছিলেন তখন গুলাব সিং এর উত্তরাধিকারী হরি সিং, সেই হরি সিং এর সময় একবারই মাত্র কাশ্মীরে মুসলিমদের বিদ্রোহ দেখা দেয়, কিন্তু সেই বিদ্রোহ সুদূর প্রসারী কোনো ফলাফল রাখতে পারেনি বা ছড়িয়েও পড়তে পারেনি। খুব অল্প দিনের মধ্যে এবং অল্প অঞ্চলের মধ্যে সেই যে বিদ্রোহ, সেই বিদ্রোহ সীমাবদ্ধ ছিল, ফলে সেটা সহজেই সেই সময়কার শাসক ডোগরা রাজারা দমন করতে পেরেছিল। কাশ্মীর ভারতবর্ষের অঙ্গরাজ্য বর্তমানে, কিন্তু যখন ব্রিটিশদের অধীনে স্বাধীন প্রিন্সলি স্টেট হিসেবে ছিল, তখন কাশ্মীরের সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগের 3টে রাস্তা ছিল। 2টো রাস্তা ছিল পাকিস্তানের মধ্যে দিয়ে, এবং একটা রাস্তা যেটা ডোগরা রাজা হরি সিং এর ব্যক্তিগত রাস্তা, সেটা ছিল ভারতের মধ্যে দিয়ে। এবং কাশ্মীরের যে সম্পদ তার মধ্যে মূল হচ্ছে টিম্বার। সেই টিম্বার কিন্তু ঝিলাম আর চেনাব নদী দিয়ে বয়ে যেত, এবং পাকিস্তানের বিভিন্ন শহরে সেগুলো সংগ্রহ করা হতো। এছাড়াও কাশ্মীরের যে প্রাকৃতিক সম্পদ, অর্থাৎ তার দামি উল, পশমিনা উল, শাহটজ উল, সেই উল কিন্তু নর্থ ইস্ট ফ্রন্টিয়ার যে প্রভিন্স, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, তার মধ্যে দিয়েই তার বিদেশে রপ্তানি করা হতো। এই ছিল কাশ্মীরের পরিস্থিতি। যখন ভারতবর্ষ স্বাধীন হয়, তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী পণ্ডিত নেহেরু। পণ্ডিত নেহেরুর জন্মস্থান কিন্তু কাশ্মীর, এবং কাশ্মীরের সঙ্গে পণ্ডিত নেহেরুর সেই জন্য নারীর টান ছিল। পণ্ডিত নেহেরু তার কর্মজীবনের সময়, বিশেষ করে ব্রিটিশ পিরিয়ডে, বহুবার জেলে গেছেন। জেল থেকে যখন তিনি মুক্তি পেয়েছেন, তখনই তিনি কাশ্মীরে বেড়াতে গেছেন। তিনি বিভিন্ন চিঠিতে জানিয়েছিলেন, ইন্দিরা গান্ধীকে জানিয়েছিলেন, বল্লভভাই প্যাটেলকে জানিয়েছিলেন যে কাশ্মীর তাকে অদ্ভুতভাবে টানে। এবং যখন দেশ ভাগ হয়, তখন ব্রিটিশরা এবং কাশ্মীরের জনগণ ছাড়াও আর অন্যান্য যারা ছিল, তারা কিন্তু ভেবেছিল হয়তো কাশ্মীর পাকিস্তানের সঙ্গে যোগ দেবে। কিন্তু 15ই আগস্ট যখন দেশ ভাগ হলো, ভারতবর্ষ স্বাধীন হলো এবং পাকিস্তানও স্বাধীন হলো, দুটো আলাদা আলাদা দেশ হিসাবে আত্মপ্রকাশ করলো, তখন বিভিন্ন যারা রাজন্যবর্গ ছিল ব্রিটিশ শাসনের অধীনে, তারা তাদের মতন করে বিভিন্ন দেশের সঙ্গে যুক্ত হয়েছিল। কিন্তু কাশ্মীরের তৎকালীন রাজা হরি সিং সেই 15ই আগস্ট পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারলেন না যে তিনি কোন দেশের সঙ্গে যুক্ত হবে। তার পরিবর্তে তিনি স্বাধীন রাজা হিসেবে থাকারই একটা সিদ্ধান্ত গ্রহণ করলেন। এর পেছনে একটা আশ্চর্যজনক ঘটনা শোনা যায়, জনশ্রুতি, যে হরি সিং এর যে ব্যক্তিগত জ্যোতিষাচার্য ছিলেন, তিনি বলেছিলেন যে গ্রহ নক্ষত্র দেখে তিনি স্পষ্ট বুঝতে পারছেন যে গুলাব সিং মানে হরি সিং এর পূর্বপুরুষ যে এই কাশ্মীরকে ক্রয় করেছিল ইংরেজদের হাত থেকে, তার যে পতাকা, সেই পতাকা লাহোর থেকে লাদাখে উড়ছে। অর্থাৎ হরি সিং এর মধ্যে একটা সুপ্ত বাসনা ছিল যে কাশ্মীর শুধু না, এদিকে লাহোর, এদিকে লাদাখ পর্যন্ত বিস্তৃত একটা সাম্রাজ্য তার অধিকারে থাকবে এবং তার রাজা হিসাবে তিনি থাকবেন। যাই হোক, এইসব কারণে কাশ্মীর কিন্তু স্বাধীন রাজ্য হিসাবেই সেই সময় থেকে গেল। সেই সময় কাশ্মীরের জননেতা ছিলেন শেখ আবদুল্লাহ। বর্তমানে কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, তার বাবা ফারুক আবদুল্লাহ। ফারুক আবদুল্লাহর বাবা ছিলেন শেখ আবদুল্লাহ। তিনি প্রগতিশীল লোক ছিলেন, সে অর্থে গোঁড়া ছিলেন না, এবং নেহেরুর বিশিষ্ট বন্ধু ছিলেন।
পণ্ডিত নেহেরু মনে করতেন যে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হওয়া উচিত। তার কারণ সংখ্যালঘু অধ্যুষিত সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর যদি ভারতের অঙ্গরাজ্য হিসেবে থাকে তাহলে এটা ভারতবর্ষের যে সেকুলারিজমের ভাবনা সেটাকে কিন্তু অনেকটাই শক্ত করবে, পোক্ত করবে। এছাড়াও কংগ্রেস পার্টির মধ্যে সকল ধর্মের মানুষের যে সমান অধিকার এই বিষয়টা প্রতিষ্ঠিত ছিল, সেই ধারণাটাকেও জোরদার করার জন্য কাশ্মীরের ভারতবর্ষের যুক্ত হওয়াটা কিন্তু ভীষণভাবেই তিনি চাইতেন। যাই হোক, পরিস্থিতি ক্রমশ জটিল হতে থাকে 1947-এর 15ই আগস্টের পর থেকে। সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ প্রথম কাশ্মীরের গন্ডগোলের যে সূত্রপাত সেটা কিন্তু হয়। 47-এর সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ ডোগরা রাজার যে সেনা ছিল সেই সেনা থেকে কিন্তু মুসলিমরা ধীরে ধীরে সরতে থাকে এবং তার জায়গায় যে ডোগরা হিন্দুরা ছিল তারা কিন্তু জায়গা দখল করতে থাকে। সেই সময় কাশ্মীরের সেনাবাহিনী অর্থাৎ ওই ডোগরা রাজাদের সেনাবাহিনী একটা অদ্ভুত সিদ্ধান্ত নেয় এবং একটা অদ্ভুত কার্যক্রম চালায়। পাকিস্তানের সীমান্তবর্তী পুঞ্চ এবং জম্মুর দক্ষিণাংশের বর্ডার বরাবর, সীমানা বরাবর 3 মাইল চওড়া একটা মানুষকে স্থানান্তরিত করা হয় এবং সে জায়গাটা একটা বাফার জোন হিসাবে তৈরি করা হয়। এর ফলে সেই অঞ্চলের মুসলিমদের উপরে কাশ্মীরের যে ডোগরা রাজার সৈন্যদল তারা কিন্তু খানিকটা অত্যাচার চালায় এবং তার ফলে জম্মুর মুসলিমরা বিশেষ করে একটা বড় অংশ তারা পাকিস্তানের শিয়ালকোটে গিয়ে আশ্রয় নেয়। এই শিয়ালকোট কিন্তু পাকিস্তানের খুব গুরুত্বপূর্ণ জায়গা এই কারণেই যে শিয়ালকোট হচ্ছে কাশ্মীরের নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার যে জেলা আছে যেখানে মূলত উপজাতিদের বাস, পাশতুন এবং মাসুদ উপজাতিদের বাস। এই পাশতুন এবং মাসুদ উপজাতিরা, এরা মূলত পাঠান উপজাতি, এরা কিন্তু খুব দুর্ধর্ষ, হিংস্র এবং লড়াকু। এই উপজাতিদের সংস্পর্শে এরা চলে আসে। এই যে বিতরিত মুসলিম কাশ্মীরের এবং জম্মুর মুসলিম জনগণ, তারা তাদের সঙ্গে তাদের উপর অত্যাচারের কাহিনী নিয়ে যায়। সেই কাহিনী কিন্তু ওই উপজাতির মানুষদেরকে শোনার পর উপজাতি মানুষদের মধ্যে ক্ষোভের সঞ্চার করে। এর আগে দেশভাগ হয়ে গেছে এবং তারা শুনেছিল যে দেশভাগ, আপনারা জানেন যে পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে বেশি নির্মম মানুষের হত্যাকাণ্ড হয়েছিল এই দেশভাগের সময়ে। তাছাড়া সবচেয়ে বড় জনবিন্যাস পরিবর্তন হয়েছিল এবং মানুষ দেশান্তর হয়েছিল, সেই ঘটনা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ভারতবর্ষের দেশভাগের সময় হয়েছিল। ফলে ভারতবর্ষের মধ্যে থাকা মুসলিমদের উপরে শিখ জনগোষ্ঠী এবং হিন্দুদের যে অত্যাচারের কাহিনী, সেই কাহিনী কিন্তু মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। দুই পক্ষেই হয়েছিল। পাকিস্তানের মধ্যে এবং বাংলাদেশের মধ্যে হিন্দুরা আক্রান্ত হয়েছিল এবং ভারতবর্ষের মধ্যে মুসলিমরাও আক্রান্ত হয়েছিল। এর ফলে প্রচুর মানুষ হতাহত হয়, প্রচুর মানুষকে তাদের ভিটে মাটি ছেড়ে চলে যেতে হয়েছে। এই হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা দেশভাগের সময় কিন্তু হয়েছিল। এই ঘটনা কিন্তু ওই পাঠান উপজাতিদের যথেষ্টই উত্তেজিত করে রেখেছিল। তাছাড়াও পাঠান উপজাতিরা, তাদের চোখে কাশ্মীর ছিল খুব লোভনীয়। তারা মনে করত কাশ্মীর হচ্ছে দুধ এবং মধুর জায়গা, সেই জায়গা যেখানে দুধ এবং মধু বয়ে যায়। ফলে কাশ্মীর লুট করা, এক কথায় এটা কিন্তু তাদের বহুদিনেরই ইচ্ছা ছিল। এই ঘটনার পরে যখন জম্মু এবং কাশ্মীর থেকে বহু সংখ্যক মুসলিম সম্প্রদায়ের মানুষ বিতাড়িত হয়ে যায়, ফলে তাদের যে লোভ এবং তার সঙ্গে নিজেদের মুসলিম ভাইদের ওপর যে অত্যাচার, সেই অত্যাচারের প্রতিশোধ, এই দুটো মিলেমিশে এমন একটা জায়গা তৈরি হয় যে ওই পাঠান উপজাতিরা খুব দৃঢ় সংকল্প এবং তাদের আটকানো কোনো অর্থেই সম্ভব হবে না। তাদের যে দৃঢ় ইচ্ছা, সেটা আটকানো সম্ভব হবে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই সময় পাকিস্তানে ভারতীয় হাই কমিশনার যিনি ছিলেন, তিনি কিন্তু আশঙ্কা প্রকাশ করেছিলেন এবং তিনি বলেছিলেন এই
জম্বুর হরি সিং এর এই ক্রিয়াকলাপের ফলে এরা হচ্ছে এমন, মানে এই কাশ্মীরের যে মুসলিমরা বিতাড়িত হলো, তারা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর লড়াকু দুর্ধর্ষ জাতিদের হাতে পড়লো। এর ফল কিন্তু কাশ্মীরের পক্ষে খুব একটা ভালো হবে না। পরবর্তীকালে দেখা গেল যে সেই ভবিষ্যৎবাণী কিন্তু সত্যি হলো। সেই গল্পতে আমরা ধীরে ধীরে আসছি। ইতিমধ্যেই পাকিস্তানের সেনা অফিসার এবং অন্যান্য আধিকারিকরা কাশ্মীরের যে পণ্য, বিশেষ করে চিনি, ওষুধ বা অন্যান্য পেট্রোল, অন্যান্য সামগ্রী যে আসতো, সেই রাস্তা কিন্তু বন্ধ করে দিয়েছিল। এবং ব্রিটিশ হাই কমিশনের বক্তব্য অনুযায়ী রাওয়ালপিন্ডির যে ডিস্ট্রিক্ট কমিশনার, তার নাম ছিল আব্দুল হক, তার উপরে দায়িত্ব ছিল যে পাকিস্তানের মধ্যে থেকে কোনো রকমের অনুপ্রবেশ যেন কাশ্মীরের মধ্যে না হয়। কিন্তু এই আব্দুল হক এক অদ্ভুত চরিত্রের মানুষ ছিলেন। তার যেন ছিল একটা ব্যক্তিগত যুদ্ধ কাশ্মীরের সঙ্গে। অর্থাৎ এই সময়কালীন অবস্থায় ভারতবর্ষ বিভাজন হয়েছে, দুটো রাষ্ট্র তৈরি হয়েছে, এ দেশের মানুষ ও দেশে গেছে, ও দেশের মানুষ এদেশে এসেছে, গণহত্যা হয়েছে, সবকিছু হয়েই দুটো দেশেরই আধিকারিক, সেনা আধিকারিক বা অন্যান্য মানুষের উপরে কিন্তু এক দেশের অন্য দেশের উপরে একটা বিরাট ক্ষোভ তৈরি হয়েছিল। এমনই একজন লোকের হাতে দায়িত্ব পড়ল যে কাশ্মীরের ভেতরে যেন এই পাঠান উপজাতিরা প্রবেশ না করে। ঘটনাচক্রে এই আব্দুল হক এর আবার একটা ভাই ছিল, সেই ভাই ছিল আবার তৎকালীন পাকিস্তানের যে ডিফেন্স মিনিস্ট্রি বা সামরিক বিভাগ, তার একজন কর্মকর্তা। ফলে সমস্ত বিষয়টাই কাশ্মীরের নিরাপত্তার উপরে একটা প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দিয়েছিল। সেই গল্পে আমরা ধীরে ধীরে প্রবেশ করছি। পাকিস্তানের মধ্যে শিয়ালকোটের আশেপাশে খুরশিদ আনোয়ার বলে একজন প্রাক্তন রেল কর্মচারী ছিলেন। তিনি এই পাঠান উপজাতি অর্থাৎ আফ্রিদি, মাসুদ এবং পাস্তুন উপজাতির মানুষজনকে, কয়েক হাজার মানুষকে জড়ো করলেন এবং কাশ্মীর আক্রমণের জন্য অনুপ্রাণিত করতে শুরু করলেন। এদিকে রাওয়ালপিন্ডি ডিস্ট্রিক্ট কমিশনার, যে আবার ভীষণভাবে কাশ্মীর বিদ্বেষী ছিলেন, তার উপরে দায়িত্ব ছিল এই উপজাতিরা যাতে কাশ্মীরে প্রবেশ না করে সেই সীমান্ত সুরক্ষা রাখার, কাশ্মীরের মানে পাকিস্তানের দিক থেকে। 20 অক্টোবর একটা ঘটনা ঘটলো। হরি সিং এর যে সেনাবাহিনী, তারা সীমানা অতিক্রম করে পাকিস্তানের উপরে অনেকগুলো বড় বড় গ্রামে তার আগ্নেয়াস্ত্র, মর্টার, স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে তারা কিন্তু আক্রমণ চালালো। ফলে প্রায় 2000, এক্সাক্ট ফিগার যেটা উল্লেখিত আছে সেটা হচ্ছে 1743 জন মানুষ মারা গেছিল। মানে বেসরকারি মতে এই সংখ্যাটা ছিল অনেক বেশি। এই সমগ্র বিষয়টাই কিন্তু পরিস্থিতির উপরে ভীতাহুতি দিল। পরিস্থিতি যে জ্বলন্ত হয়েছিল তার উপরে কিন্তু এটা ভীতাহুতি দিল। খুরশিদ আনোয়ারের নেতৃত্বে পাঠান উপজাতিরা কাশ্মীরের উদ্দেশ্যে চড়াও হলো এবং তারা একের পর এক গ্রাম শহর লুট করতে করতে এগিয়ে যেতে থাকলো। 25শে অক্টোবর তারা বারামুলাতে এসে থমকে দাঁড়ালো। সেই সময় বারামুলাতে হরি সিং এর যে সেনাবাহিনী ছিল, সেই সেনাবাহিনী ওই পাঠান বাহিনীর পথ কিন্তু অবরোধ করলো। তবে লুট, খুন, ধর্ষণ সবকিছু হতে থাকলো এবং দেখা গেল যে বারামুলাতে উপজাতিদের আক্রমণের ফলে বহু মানুষ মারা গেল। এবং এই পাঠান উপজাতির মানুষরা কাশ্মীরে এসে যেটা বুঝতে পারলো না, সেটা হচ্ছে যে কারা হিন্দু এবং কারা মুসলমান, এটা কিন্তু তারা বুঝতে পারলো না। এবং দেখা গেল যে ওই মৃতদের মধ্যে বহু মানুষ মারা গেছে, তার মধ্যে একজন অল্প বয়সী মুসলিম যুবক, তাকে ক্রুশে পেরেক ঠুকে টাঙিয়ে দেওয়া হয়েছে। এরকম অবস্থায় যে খুরশিদ আনোয়ার যে উপজাতিদের সংগঠিত করে এনেছিল, সে কিন্তু ধীরে ধীরে এই উপজাতিদের উপর থেকে নিয়ন্ত্রণ হারাতে শুরু করলো। এরা 2 দিন ধরে আলোচনা করলো, এই যে উপজাতিদের যে কাউন্সিল, তারা সভা করে আলোচনা করলো যে কে মেরে ফেলা হবে এবং তাকে সরিয়ে কাকে পরবর্তী এদের লিডার করা হবে, সেই নিয়ে এরা 2 দিন কিন্তু আলোচনা করলো বারামুলাতে বসে। মহারাজ হরি সিং এর বাহিনী
এই দুটো দিন খুব গুরুত্বপূর্ণ সময় তারা পেল কাশ্মীরকে বাঁচানোর জন্য। তারা তৎক্ষণাৎ এই দুটো দিনের সময়ের মধ্যে কাশ্মীরের রাজা হরি সিং এর হাতে কাশ্মীরকে হানাদারদের হাত থেকে বাঁচানোর সময় হাতে পেলেন। তিনি ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী তার সঙ্গে যোগাযোগ করলেন। এর পরের ঘটনা পরের এপিসোডের জন্য তোলা থাক। আজ এ পর্যন্তই থাকলো। এ পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে আমার সঙ্গে থাকার জন্য।